ভক্তগণ, ঊনবিংশ শতাব্দীর বঙ্গদেশ। এই শতাব্দীতে জন্মেছিলেন বহু প্রাতঃস্মরণীয় ব্যক্তি। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবা, রাজনীতি ও ধর্মের জগৎকে ওইসব ব্যক্তিগণ উন্নতির চরম পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। দিশাহীন সাধারণ মানুষের নিকট তারা ছিলেন সত্য পথের দিশারি। ধর্মীয় নেতাগণ এই শতাব্দীতে আবির্ভূত হয়ে সত্য ধর্মকে, ঋষি প্রবর্তিত হিন্দু ধর্মকে সাধারণ মানুষের চিন্তায় ও জীবনে পুনঃপ্রতিষ্ঠিত করেন। তাঁদের কর্মের মধ্যে দিয়ে ওইসব মহাজনগণ ভারতের সাধনা ও কৃষ্টিকে পুনরুজ্জীবিত করেছিলেন। মুসলমান রাজত্বের শেষ আর ইংরেজ রাজত্বের আরম্ভের সন্ধিক্ষণ এই শতক। এই সময় বঙ্গদেশের নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক জীবন ছিল খুবই শোচনীয়। সুরাপান, মিথ্যা, ব্যভিচার, প্রতারণা প্রভৃতি তখন নিত্যকর্মে গণ্য হতো। পশ্চিম দেশীয় শিক্ষায় শিক্ষিত এবং ভাবধারায় বিমুগ্ধ নব্য বাঙালি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছিল। হিন্দু ধর্মের এই গ্লানিময় অবস্থায় রাজা রামমোহন রায় সমাজে ধর্মের এই অধোগতি রোধ করার উদ্দেশ্যে গীতা, উপনিষদ প্রভৃতি শাস্ত্রোক্ত ব্রহ্মবাদ প্রচার করেন এবং সমাজ ব্যবস্থায় ধর্মীয় বিধিনিষেধ অনেকটা শিথিল করে খ্রিস্ট ধর্মের গতিরোধ করার সচেষ্ট হন। রাজা রামমোহন প্রচারিত এই ধর্মমত কিছুকাল পরে ব্রাহ্ম ধর্ম নামে পরিচিত লাভ করে। এই ধর্ম হিন্দু ধর্ম হতে নতুন কিছু নয়। হিন্দু ধর্মের প্রকৃত স্বরূপই এর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। রাজা রামমোহন প্রচারিত ব্রহ্মবাদ এই শতকে পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামী কর্তৃক বিরাট ধর্ম আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এই আন্দোলন প্রচলিত হিন্দু ধর্মকে অনেকাংশে কুসংস্কার মুক্ত করে এবং শিক্ষিত যুব সমাজকে ধর্মান্তর গ্রহণে নিরুৎসাহ করে। এই শতকে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারী, শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেব প্রমুখ ধর্মজগতের উজ্জ্বলতম নক্ষত্রসমূহ শক্তি সাধনায় ও বৈষ্ণব সাধনায় জনসমাজকে উদ্বুদ্ধ করেছিল। এদের মধ্যে, এই মহাপুরুষদের মধ্যে আজ যার জীবনী আপনাদের কাছে আস্বাদন করব তার নাম শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু গোসাইজি। বঙ্গদেশের নদিয়া জেলার পূর্ণভূমি শান্তিপুর ও নবদ্বীপ, অদ্বৈত প্রভুর তপস্যা এবং গৌরাঙ্গ দেবের লীলা মাধুর্যে মণ্ডিত এই স্থানদ্বয়। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী শান্তিপুরের অদ্বৈত বংশের অধস্তম দশম পুরুষ। তাঁর পৈতৃক গৃহ আতাবুনিয়া গোস্বামী বাটি বা শ্রী শ্রী শ্যাম সুন্দরের বাড়ি নামে পরিচিত। তার পিতার নাম আনন্দচন্দ্র গোস্বামী, মাতার নাম স্বর্ণময়ী দেবী। পিতা পরম ভাগবত আনন্দচন্দ্র গোস্বামী মহাশয়ের ছিল অগাধ পাণ্ডিত্য, অসাধারণ শাস্ত্রজ্ঞান, ঐকান্তিক নিষ্ঠা আর অপূর্ব ধর্ম অনুরাগ। দামোদর নামে প্রায় ৮০০ ওজনের একটি শালগ্রাম চক্র তিনি সর্বদা কণ্ঠে ধারণ করতেন। গৃহদেবতা শ্যামসুন্দরের ভোগ প্রত্যহ তিনি নিজে রান্না করতেন এবং রান্নার কাঠ দিয়ে গঙ্গাজলে ধুয়ে নিতেন। এজন্য তিনি খড়ি ধোয়া গোসাই নামে পরিচিত ছিলেন। শান্তিপুর হতে
সাষ্টাঙ্গ প্রণিপাত করতে করতে তিনি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ১.৫ বৎসরে পুরী ধামে গিয়েছিলেন। ভাবুন ভক্তগণ, কার গৃহে গোস্বামী প্রভু অবতীর্ণ হয়েছেন? প্রথম কথা, দামোদর নামে শালগ্রাম চক্র তিনি গলায় ধারণ করতেন। যে গৃহদেবতা শ্যামসুন্দরের ভোগ লাগিয়ে তিনি রান্না করতেন যে কাঠ দিয়ে, সেই কাঠ তিনি গঙ্গা জলে ধুতেন। তার জন্য তার নাম হয়েছিল খড়ি ধোয়া গোসাই। এবং শান্তিপুর থেকে সাষ্টাঙ্গ প্রণিপাত করতে করতে তিনি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য নীলাচলে ১.৫ বৎসরে পুরী ধামে পুরী ধামে পৌঁছেছিলেন। ১.৫ বৎসর লেগেছিল সাষ্টাঙ্গ প্রণিপাত হতে হতে। মাতা স্বর্ণময়ী দেবী ছিলেন নদিয়া জেলার শিকারপুর নিবাসী গৌরীকান্ত জোয়ারদার মহাশয়ের কন্যা। দয়া, মায়া, শ্রদ্ধা, ভক্তি ও ভগবানের সম্পূর্ণ নির্ভরতার তিনি ছিলেন মূর্ত প্রতীক। অসাধারণ ব্যক্তিরা যে সাধারণ পিতা মাতার গৃহে জন্মগ্রহণ করেন না, গোস্বামী প্রভুর মাতা পিতার জীবন পর্যালোচনাতেই তা পরিস্ফুট। নদিয়া জেলার শিকারপুর গ্রামে মাতুলালয়ে ১২৪৮ সাল ১৯শে শ্রাবণ ঝুলন পূর্ণিমার শেষ রাত্রে ধরাধামে তার আবির্ভাব হয় গোস্বামী প্রভুর। সেদিন ছিল ইংরাজির ১৮৪১ খ্রিস্টাব্দের ২রা আগস্ট। এই জন্মতিথিটি হিন্দুদের নিকট বড়ই আদরের। গোস্বামী প্রভুর যে বংশতালিকা আমরা উদ্ধার করি, তাতে দেখতে পাই যে শ্রী শ্রী অদ্বৈত প্রভু, কারণ অদ্বৈত বংশে জন্ম তো গোস্বামী প্রভুর, শ্রী শ্রী অদ্বৈত প্রভু, তারপরে বলরাম গোস্বামী, তারপর দেবকীনন্দন গোস্বামী, তারপর লক্ষ্মীকান্ত গোস্বামী, বংশীবদন গোস্বামী, রামকৃষ্ণ গোস্বামী, কৃষ্ণকান্ত গোস্বামী, পরমানন্দ গোস্বামী, আনন্দচন্দ্র গোস্বামী এবং তাঁর সন্তান হয়ে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। এই হচ্ছে বংশতালিকা শ্রী শ্রী অদ্বৈত প্রভুর দশম বংশধর হচ্ছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামী গোসাইজির শৈশবকাল সম্পর্কে আমরা যেটুকু জানতে পারি, যে মহাপুরুষদের জীবন বৃত্তান্ত পাঠ বা পর্যালোচনা করলে দেখা যায় তাদের বাল্যজীবনেই আচারে ব্যবহারে বহু বিশেষ বিশেষ গুণ পরিস্ফুটিত হয়। তেমনি বিজয়কৃষ্ণ যে কতকগুলি অমানসিক শক্তি নিয়ে জন্মেছিলেন তার বহু প্রমাণ তার শৈশবকালই পাওয়া গিয়েছিল। তার বাল্যজীবনের খেলার সাথীদের থেকে তিনি ছিলেন ভিন্ন। জীবনে যারা স্মরণীয় বরণীয় হন তাদের চরিত্রে যেসব গুণাবলীর সমাহার দেখা যায়, যেমন সত্যপ্রিয়তা, নীতিপরায়ণতা, ধর্মনিষ্ঠা, দয়াদাক্ষিণ্য, অনুসন্ধিৎসা, সাধুভাব, সৎকার্য, মধুরতা প্রভৃতি সব গুণের দৃষ্টান্ত আমরা তার বাল্যজীবনেই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাই। তার মুখে কখনো অসত্য বাক্য উচ্চারিত হতো না। তিনি ছিলেন সত্যের সজীব মূর্তি। গৃহদেবতা শ্যামসুন্দরের নিকট বালক বিজয়কৃষ্ণ থাকতেন সর্বদাই ধীর স্থির। ধর্মের যে সতেজ বীজ নিয়ে তিনি জন্মেছিলেন, শৈশবকালেই তা অঙ্কুরিত হয়ে ওঠে। তুলসী তলায় প্রণাম, করতালির সাথে নৃত্য, ফুল তুলে পূজয় বসা তাঁহার চরিত্রে বাল্যকালই স্ফুরিত হয়। সমবয়সীদের নিয়ে দলবলসহ বালকোচিত চপলতায় তিনি ছিলেন পারদর্শী। তেমনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধেও তারা হতেন সক্রিয়। তিনি ছিলেন তার দলের দলপতি। তার চরিত্র, গৌরব, স্নেহপূর্ণ ব্যবহারের জন্য সবাই তাকে যেমন ভালোবাসত তেমন ভয় করত। বিজয়কৃষ্ণ বাল্যকালে মাতার সাথে কখনো মাতুলালয়ে শিকারপুরে,
কখনো শান্তিপুরে অবস্থান করতেন। হাতে খড়ির পর প্রথমে শিকারপুরে ও পরে শান্তিপুরে ভগবান সরকারের পাঠশালায় তিনি ভর্তি হন। পাঠশালায় শিক্ষা শেষ হওয়ার পর বিজয়কৃষ্ণ হেজেল সাহেবের স্কুলে পড়েছিলেন। তার ছিল অসাধারণ মেধা ও স্মৃতিশক্তি। পাঠশালায় শ্রেণীতে ছিলেন তিনি সর্বোৎকৃষ্ট ছাত্র। এজন্য গুরু মহাশয়দের অকৃপণ স্নেহ তার ওপর সর্বদাই বর্ষিত হতো। উপনয়নযোগ্য 9 বৎসর বয়সে বিজয়কৃষ্ণের উপনয়ন সংস্কার সম্পন্ন হয়। উপবিদ গ্রহণের সময় বিজয়কৃষ্ণ তাঁর মাতার নিকট হতে দীক্ষা মন্ত্র গ্রহণ করেন। এই সময় হতেই তাঁর চরিত্রে আসে শান্ত সংযত ভাব। গঙ্গা স্নান, মন্ত্র জপ, শ্যামসুন্দরের পূজায় রত বালক বিজয়ের সে এক অন্য রূপ। শিরে শিখা, মালা তিলক, যজ্ঞসূত্র সুশোভিত বিজয়ের অপূর্ব রূপ দেখে নৈষ্ঠিক বৃদ্ধেরাও বিস্মিত হতেন। যে মাতা পিতা সংসার, ক্ষেত্র, পারিপার্শ্বিকতা ও সংস্কারের মধ্যে তিনি জন্মেছিলেন, তিনি যে উত্তর জীবনে জীব উদ্ধার কার্যে ব্রতী হবেন, এতে আশ্চর্য হবার কি আছে? পাঠশালার শিক্ষা শেষ হবার পর দেবভাষা, সংস্কৃত শিক্ষা শেখার আগ্রহে তিনি শান্তিপুরে গোবিন্দচন্দ্র ভট্টাচার্যের টোলে ভর্তি হন। অসাধারণ প্রতিভা ও স্মরণশক্তি বলে 1 বৎসরের মধ্যেই মুগ্ধবোধ ব্যাকরণ শেষ করে তিনি বনমালী ভট্টাচার্যের টোলে সাহিত্য অধ্যয়ন করেন এবং আচার্য কৃষ্ণগোপাল গোস্বামীর চতুষ্পাটিতে বেদান্ত পাঠ আরম্ভ করেন। সে সময় কাশী ছিল বেদান্ত পাঠের একমাত্র উপযুক্ত স্থান। কিন্তু কাশী যাওয়ার পথে বাধাপ্রাপ্ত বিজয়কৃষ্ণ দেশে ফিরে আসেন এবং নিরুৎসাহ না হয়ে 1266 সালে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। এই কলেজেও তার একাগ্রতা, তেজস্বিতা, সত্যপ্রিয়তা ও কষ্ট সহিষ্ণুতা সবার নিকট করেছিল তাকে অনন্য। তিনি সব শ্রেণীতেই সর্বোৎকৃষ্ট ছাত্র হয়ে সবাইকে পরিচালনা করতেন। এই পাঠ্যাবস্থায় বেদান্ত শঙ্কর ভাষ্য আলোচনার ফলে তিনি জীব ও ব্রহ্ম অভেদ, এই জড়জগৎ মায়া, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে ওঠেন এবং এতকাল কুলধর্মে যে বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি তার ছিল তা হারিয়ে ফেলেন। দেবতা বহুল হিন্দু ধর্মে তিনি ক্রমশ আস্থাহীন হয়ে পড়েন এবং মায়াবাদের জালে আবদ্ধ হয়ে অদ্বৈতবাদী হয়ে ওঠেন। তখন সমস্ত পদার্থ ব্রহ্ম, অহং ব্রহ্ম, এই সত্য তিনি বিশ্বাস করতেন ও উপাসনার আবশ্যিকতা তিনি স্বীকার করতেন না। কিন্তু যিনি ধরাধামে আবির্ভূত হয়েছেন ভক্তিবীজ বপন করবার জন্য, তিনি তো এ প্রকার বিশ্বাসশূন্য, উপাসনাহীন শুষ্ক জীবনযাপন করবার জন্য আগমন করেননি। রংপুর জেলায় আমলাগাছি গ্রামে শিষ্য বাড়িতে এক বর্ষীয়সী মহিলার তার চরণ পূজা করে উদ্ধারের উপায় প্রার্থনা তার বিবেককে ভীষণভাবে নাড়া দেয়। সে সময় হতে তিনি গুরুগিরি পরিত্যাগ করেন। ওই অঞ্চলেই পথে পরলোক চিন্তাকর দৈববাণী শোনা তার মনে পরিবর্তন হয়। ওই অঞ্চলেই পথেতেই যখন উনি ভাবলেন যে গুরুগিরি ত্যাগ করব, তখন আকাশবাণী হলো, দৈববাণী হলো। তিনি জানতে পারলেন, শুনতে পেলেন, তাকে বলা হলো যেন যে পরলোক চিন্তা করো। সে সময় হতে তার বৈদান্তিক মতবাদে সংশয় জাগে। অদ্বৈত বংশীয়দের কুল ব্যবসা গুরুগিরি ত্যাগ করার ফলে বিজয়কৃষ্ণের সংসার ব্যয় নির্বাহের পথ বন্ধ হওয়ায় সদুপায় অর্থ উপার্জনের উদ্দেশ্যে তিনি মেডিকেল কলেজে বাংলা বিভাগে ভর্তি হন। তার অসাধারণ মেধার ফলে অন্যান্য বিদ্যালয়ের ন্যায় এখানেও তিনি শ্রেষ্ঠ ছাত্র ও সকলের নেতা হলেন। কিন্তু 3 বৎসর কলেজে পড়ার পর কলেজের অধ্যক্ষের জাতির উদ্দেশ্যে অশালীন উক্তিতে উত্তেজিত বিজয়কৃষ্ণ কলেজ পরিত্যাগ করেন। কলকাতার সংস্কৃত কলেজে পড়াকালে 1266 সালে শিকারপুরের পাশের গ্রাম নিবাসী রাজকুমার ভাদরী মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা যোগমায়া দেবীর সাথে তার বিবাহ হয়। এই যোগমায়া দেবীর জীবনী
আপনাদের সাথে আমি আনব ইনার দিব্য জীবনী। বিবাহের সময় বিজয় কৃষ্ণের বয়স ছিল 17 ও যোগমায়া দেবীর 6 বৎসর। রংপুর হতে ফেরার পর বিজয় কৃষ্ণ বগুড়া যান। সেখানে 3 জন ব্রাহ্মের সাথে তার আলাপ হয়। তারা তাকে কলকাতায় শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে অনুরোধ করেন, কিন্তু ব্রাহ্ম সমাজভুক্ত ব্রাহ্মদের সম্বন্ধে তখন পর্যন্ত বিজয় কৃষ্ণের মনে ভালো ভাব ছিল না। তিনি ব্রাহ্মদের জাতিনাশকারী, যথেচ্ছাচারী, মদ্যপায়ী ও মাংসাশী একদল লোক হিসাবেই মনে করতেন। কিন্তু কুল ব্যবসা গুরুগিরি পরিত্যাগ করে তিনি সহায় সম্বলহীন অবস্থায় কলকাতায় এসে উপস্থিত হন। এই সময় মনে বিপর্যস্ত বিজয় কৃষ্ণ 2-1 বন্ধুর দুর্ব্যবহারে খুবই দুরাবস্থায় পড়েন। খেয়ালের বশে সন্ধ্যাকালে তিনি ব্রাহ্ম সমাজ গৃহে যান এবং সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের পাপীর দুর্দশা, ঈশ্বরের করুণা বিষয়ে বক্তৃতা শুনে মুগ্ধ হন। সেদিন হতেই বিজয়কৃষ্ণ দেবেন্দ্রবাবুকে তার ধর্মজীবনের নেতা ও গুরুপদে বরণ করেন। সেদিন হতে তিনি নিয়মিত ব্রাহ্ম সমাজ যাতায়াত শুরু করেন। এই যাতায়াতের পরিণতিতে 1267 সালে 19 বৎসর বয়সে অদ্বৈত প্রভুর যোগ্য বংশধর হয়েও তিনি দেবেন্দ্রবাবু হতে ব্রহ্মদীক্ষা গ্রহণ করেন। সমাজের শাসন, জ্ঞাতিবর্গের নির্যাতন, মাতার রোষ বা অসন্তোষ কোনো দিকেই তিনি দৃক্পাত করেননি। একমাত্র দৃষ্টি বা লক্ষ্য ছিল ঈশ্বর লাভ। মেডিকেল কলেজে অধ্যয়নকালে পূর্ববঙ্গ নিবাসী কলেজের কিছু ছাত্রের সাথে একত্র হয়ে তিনি হিত সঞ্চারিণী সভা নামে একটি সভা স্থাপন করেন। এই সভায় একদিন আলোচনা হয় যে যা সত্য বুঝবে তা প্রতিপালন না করা মহাপাপ ও কপটতা। ওই সময় 1267 সালে উৎসাহী ব্রাহ্ম যুবকদের নিয়ে কেশববাবু সঙ্গত সভা নামে একটি সমিতি স্থাপন করে। বিবেকের অনুবর্তী হয়ে প্রগতির পথে অগ্রসর হওয়াই ছিল এই সভার নীতি। প্রচলিত রীতিনীতি ছিল গৌণ। এই সভায় বিজয়কৃষ্ণ বহু নতুন বিষয় শিখবার সুযোগ পান। এই সভার মাধ্যমেই কেশববাবু ও বিজয়কৃষ্ণ ঘনিষ্ঠ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হলেন এবং বিজয়কৃষ্ণ কেশবচন্দ্রের দক্ষিণ হস্তরূপে পরিগণিত হল। এসবের পরিণতিতে 1269 সালে তিনি উপবীত ত্যাগ করেন। ওই সময় শান্তিপুরের একজন গোস্বামী সন্তানের পক্ষে উপবীত ত্যাগ ভয়ানক কাজ হিসাবে বিবেচিত হয়েছিল। মাতা আত্মঘাতিনী হতে চেয়েছিলেন। সমাজ দ্বারা তিনি ধিক্কৃত ও উৎপীড়িত হয়েছিলেন। ধর্মের আলো ও ন্যায় অনুগত যুক্তি দ্বারা উদ্বুদ্ধ হয়েই তিনি এ কাজ করেছিলেন, পাশ্চাত্য ভাব দ্বারা অনুপ্রাণিত হয়ে নয়। বিজয়কৃষ্ণ মেডিকেল কলেজের পড়া পরিত্যাগ করলেন। ন্যায় ও নীতির প্রশ্নে উচ্চ ব্রাহ্মণ বংশোদ্ভূত হয়েও উপবীত ত্যাগ করলেন। শান্তিপুরের সমাজ তাকে পরিত্যাগ করল। সহায় সম্বলহীন অবস্থায় তিনি তার শাশুড়ি ও পত্নীকে নিয়ে কলকাতায় এলেন। বাসস্থান, খাদ্য, অর্থ কিছুই নেই, আছে কেবল ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বরের উপর তিনি পরিপূর্ণভাবে নির্ভর করে দিন যাপন করতে থাকেন। এই সময় 1270 সালে ভাদ্র মাসে তিনি কলকাতা ব্রাহ্ম সমাজের প্রচারক পদে অভিষিক্ত হন। প্রচারক পদে অভিষিক্ত হয়ে কলকাতার নিকটবর্তী কোন্নগর, শ্রীরামপুর, বাগআঁচড়া প্রভৃতি স্থানে ও বর্ধমান, পাবনা, শিয়ালদা, কুমারখালী প্রভৃতি দূরবর্তী স্থানে ধর্ম প্রচার করেন। এই প্রচার সময় বাগআঁচড়া গ্রামে 23টি পরিবারকে তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষা দেন। এই সময় কলকাতার ব্রাহ্মদের মধ্যে বেশি সংখ্যকই ছিল উচ্চ ব্রাহ্মণ কুলজাত এবং উপবীতধারী। কলকাতার আচার্য পদে যারা কাজ করতেন তাদের উভয়েরই উপবীত ছিল।
উপাচার্যদের উপবিদ ধারণ নিয়ে সাধারণ ব্রাহ্মদের মধ্যে সমালোচনা আরম্ভ হয়, কারণ তা ছিল কেশববাবু প্রণীত অনুষ্ঠান নামক পুস্তকে বর্ণিত ব্রাহ্মদের পালনীয় নিয়ম আদির পরিপন্থী। এই বিষয়ে বিজয়কৃষ্ণ যে পত্র কেশববাবুকে লিখেছিলেন তা উপবিদ ত্যাগী দেবেন্দ্রবাবু অনুমোদন করেন এবং নতুন দুজন উপবিদ ত্যাগী ব্রাহ্মকে সমাজের আচার্য পদে অভিষিক্ত করেন। এই দুজনের একজন বিজয়কৃষ্ণ গোস্বামী। 1271 সালে 7ই ভাদ্র কলকাতা ব্রাহ্ম সমাজের আচার্য পদে তাকে বরণ করা হয়। নব্য ব্রাহ্ম বিজয়কৃষ্ণের আচার্য পদে এই নিযুক্তি প্রাচীন ব্রাহ্মগণ ভালো চোখে দেখেননি। প্রাচীনগণ ছিলেন রক্ষণশীল, সংস্কার কার্যের বিরোধী। সরল বিশ্বাসী দেবেন্দ্রবাবু ওই দলের প্ররোচনায় তাদের দলভুক্ত হন। নব্য ব্রাহ্মদের উপবিদ ত্যাগ, শঙ্কর বিবাহ দান, তত্ত্ববোধিনী পত্রিকা মাধ্যমে তার প্রচার দেবেন্দ্রবাবু ও তার গোষ্ঠীভুক্ত রক্ষণশীল ব্রাহ্মদের হিন্দু সমাজের ভয় ভীত করে তোলে। 1271 সালের প্রবল ঝড়ে সমাজগৃহ সম্পূর্ণ বিধ্বস্ত হলে দেবেন্দ্রবাবু তার নিজ বাড়িতে উপাসনার কাজ উপবিদধারী ব্রাহ্ম দ্বারা পুনঃপ্রবর্তন করেন। এতে কেশব বিজয় প্রমুখ নব্য ব্রাহ্মগণ তীব্র প্রতিবাদ করলে দেবেন্দ্রবাবুর কর্তৃত্বপ্রিয়তা তাদের অত্যন্ত বিস্মিত দুঃখিত করল। উপায়ন্তর না পেয়ে 1864 খ্রিস্টাব্দে কেশববাবু বিজয়কৃষ্ণ তাদের অনুগামী নব্য ব্রাহ্মগণ কলিকাতা ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে নতুন সমাজ স্থাপন করল। দেবেন্দ্রবাবু ও তার অনুগামীরা পূর্বের সমাজের নাম আদি ব্রাহ্ম সমাজ রাখল। এই বিচ্ছেদ সময় নব্য দল দেবেন্দ্রবাবুকে মহর্ষি নামে অভিনন্দিত করল, আরও তিনিও নব্য দলের নেতা কেশববাবুকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করলেন। ব্রাহ্ম সমাজের প্রথম বিভাজনে সৃষ্টি হয়েছিল আদি ব্রাহ্ম সমাজ ও ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে ছিলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন এবং বিজয়কৃষ্ণ গোস্বামী। কিন্তু কালের অমোঘ বিধানে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজও দ্বিধা বিভক্ত হল সাধারণ ব্রাহ্ম সমাজ ও নববিধান ব্রাহ্ম সমাজ নামে। বিজয়কৃষ্ণ ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের কর্ণধার ও কেশববাবু হলেন নববিধান ব্রাহ্ম সমাজের। 1285 সালে এই বিভক্তি হয়। স্বভাবতই দেখা যাচ্ছে ব্রাহ্ম সমাজ 3 ভাগে বিভক্ত হয়ে আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধা ব্রাহ্ম সমাজ এই 3 নাম পরিগ্রহ করল এবং প্রত্যেক বারই নীতির প্রশ্নে এই বিভাজন হল। শেষ বিভক্তির মূল কারণ 2টো কারণ আছে। প্রথম কারণ, পূজ্যপাদ রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সঙ্গ করার ফলে কেশববাবুর মধ্যে বৈরাগ্যের আগুন জ্বলে ওঠে। তিনি একতারা বাজিয়ে ভক্তিসঙ্গীত গান করতে থাকেন, সপাক আহার আরম্ভ করেন এবং শ্রী চৈতন্যের ভাবে ভাবিত হয়ে নিজেকে অবতার রূপে ভাবতে থাকেন। সাধারণ ব্রাহ্মগণের নিকট এবং বিজয়কৃষ্ণের নিকট ব্রাহ্ম হিসাবে এই সকল কাজ ও বক্তব্য ভালো লাগত না। দ্বিতীয়ত, কেশববাবু বিজয়কৃষ্ণ অন্যান্য ব্রাহ্মদিগের চেষ্টায় 1872 খ্রিস্টাব্দ গভর্নমেন্ট সিভিল বিবাহবিধি আইন বিধিবদ্ধ করেন। এই আইনে কমপক্ষে বরের 18 বৎসর ও কনের 15 বৎসরের কম বয়সে বিবাহ হতে পারবে না বলে নির্দিষ্ট হয়। কিন্তু কোচবিহারের অপ্রাপ্তবয়স্ক রাজার সাথে কেশববাবুর অপ্রাপ্তবয়স্কা কন্যার হিন্দু মতে বিবাহ হওয়াতে বহু ব্রাহ্মই এই ঘটনায় প্রতিবাদ করলেন। সত্যাশ্রয় বিজয়কৃষ্ণ কেশববাবুর এই কার্য সমর্থন করলেন না।
এই কাজ বিজয়কৃষ্ণের নিকট সত্যের অবমাননা হিসাবেই গণ্য হল। ফলত বিজয়কৃষ্ণ কেশববাবু ও তার দলভুক্ত ব্রাহ্মদের সংস্রব একেবারে ছেড়ে দিলেন এবং 1285 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপিত হলে বিজয়কৃষ্ণ ওই সমাজের আচার্য ও প্রচারক পদে অধিষ্ঠিত হয়ে অদম্য উৎসাহে ধর্মপ্রচার শুরু করেন। অন্যদিকে কেশববাবু প্রতিষ্ঠিত সমাজের নাম হল নববিধান ব্রাহ্ম সমাজ। কেশববাবুর অন্যায় কার্যের তীব্র প্রতিবাদ করাতে কেশববাবুর অনুগামী ব্রাহ্মগণ গুন্ডা দ্বারা তার প্রাণবধে পর্যন্ত সচেষ্ট হয়েছিল। 1285 সালে তিনি পুনরায় ঢাকা শহরে গমন করেন এবং পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজের আচার্য পদ অলঙ্কৃত করে ধর্ম আন্দোলনে শহরটিকে মাতিয়ে তোলেন। তাহলে ব্রাহ্ম সমাজের বিভাজন প্রক্রিয়া কিভাবে হলো একটুখানি আরেকটু বুঝিয়ে নেওয়া যাক। ব্রাহ্ম সমাজ কে পরিচালনা করতেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং বিজয়কৃষ্ণ গোস্বামী। তো দেবেন্দ্র, কেশব এবং বিজয় এদের থেকে দুইটি ধারা এলো। এক হলো আদি ব্রাহ্ম সমাজ, আর একটা হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজ কার দ্বারা পরিচালিত হতো? দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে কেশব সেন ও বিজয় কৃষ্ণ থাকতেন। 1258 সালে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক হলো সাধারণ ব্রাহ্ম সমাজ, যা গোসাইজি দেখতেন, বিজয়কৃষ্ণ গোস্বামী দেখতেন, এবং নববিধান ব্রাহ্ম সমাজ, যা কেশবচন্দ্র সেন দেখতেন। রাজা রামমোহন রায় নিঃসন্দেহে হিন্দু শাস্ত্রোক্ত ব্রহ্মবাদের প্রথম প্রচারক। আর এও সত্য, তিনি ওই সময় তা পুনঃপ্রবর্তন না করলে খ্রিস্ট ধর্মের চাপে ওই শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন হিন্দু ধর্ম বিদেশি ভাবধারায় শিক্ষিত নব্য বাঙালি সমাজ থেকে মুছে যেত। রাজা রামমোহনের উপযুক্ত উত্তরপুরুষ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন। তারা উভয়ই ছিলেন তখনকার কলকাতার উচ্চ বংশের সন্তান। ব্রহ্মবাদরূপ নৌকার তারা ছিলেন উপযুক্ত কাণ্ডারি। কিন্তু এই মতবাদকে সাধারণ মানুষের নিকট পৌঁছে দেবার জন্য এবং ধর্মপিপাসু জনসাধারণের ধর্মপিপাসা মিটিয়ে সমতে আনবার জন্য যে সাধনা, মনোবল, উচ্ছ্বাস ও নিজের জীবনের আচার ব্যবহার প্রয়োজন ছিল, তার সবই বিজয়কৃষ্ণের চরিত্রে ও জীবনে পরিস্ফুটিত হলো। জনসাধারণের বিস্ময়াবিষ্ট নয়নে তাকে দেখত, তার কথায় বিশ্বাস করত। জনসাধারণ তাকে বিস্ময়াবিষ্ট নয়নে দেখত, তার কথায় বিশ্বাস করত এবং তার নির্দেশিত পথে চলবার চেষ্টা করত। তার প্রচার ক্ষেত্র কেবলমাত্র এই বঙ্গদেশেই সীমাবদ্ধ ছিল না। আসাম, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি সুদূর প্রদেশেও বিস্তৃত হয়েছিল। বঙ্গদেশ হতে বহু দূরের এই সকল প্রদেশের বিভিন্ন জায়গায় একাধিকবার ভ্রমণ করে তিনি সহজভাবে সরল ভাষায় উপনিষদের ধর্ম ব্রহ্মবাদে জনসাধারণকে উদ্বুদ্ধ করেছিলেন। দুর্গম স্থানে ভ্রমণকালে বিজয়কৃষ্ণ বহুবার জীবন সংশয় বিপদের সম্মুখীন হয়েছিলেন। বহুদিন অনাহারে, অর্ধাহারে, এমনকি কাদা ঘোলা জল পান করে উন্মুক্ত আকাশতলে রাত কাটিয়েছিলেন। কিন্তু সত্যপথের পথিক, সত্য সাধনের সাধক বিজয়কৃষ্ণের মনোবল তাতে বিন্দুমাত্র কমেনি। বিজয়কৃষ্ণের প্রচারকালে তৎকালীন তত্ত্বকৌমুদী পত্রিকায় লেখা হয়েছিল, বিজয়কৃষ্ণ প্রচার ক্ষেত্রে নামলেন প্রকৃত স্বর্গদূতের ন্যায়, বীর পুরুষের ন্যায় নামলেন। ব্রাহ্ম সমাজের ইতিবৃত্ত নামক পত্রিকায় লেখা হলো, জ্বলন্ত প্রাণ লইয়া ভগবৎ কৃপা সহায় করিয়া বিজয়কৃষ্ণ প্রচার ক্ষেত্রে নামিলেন। বর্ষার তরঙ্গে উচ্ছ্বসিত গিরিতরঙ্গিনী যেমন প্রবল বেগে উভয়কাল
ভাষায় ভাসিয়ে দেয় মহোৎসাহে সমচ্ছিত প্রাণ বিজয়কৃষ্ণ ব্রহ্ম নামে সেইরূপ দেশ দেশান্তর ভাসিয়ে নিয়ে চললেন। 1270 সালে ভাদ্র মাসে বিজয়কৃষ্ণ প্রচারের জন্য প্রচারক পদ লাভ করেন। পরের বৎসর 1271 সাল হতে 1302 সাল পর্যন্ত এই সুদীর্ঘ সময়কালের মধ্যে তিনি কমপক্ষে 7-8 বার পূর্ববঙ্গে ব্রাহ্মধর্ম প্রচার করবার উদ্দেশ্যে ঢাকা শহরে যান। ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয় পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজগৃহ। 1271 সালে পূর্ববঙ্গে ব্রাহ্মধর্ম প্রচার করবার উদ্দেশ্যে তিনি প্রথমবার কলকাতা হতে ঢাকা শহরে গমন করেন। বিজয়কৃষ্ণের তখন মাত্র 23 বৎসর বয়স। তার পবিত্র চরিত্র, জীবন্ত ধর্মভাব, আবেগময়ী বক্তৃতা, বাক্য বিন্যাস অতি অল্প সময়ের মধ্যেই শহরে উত্তাল তরঙ্গের সৃষ্টি করে। দলে দলে উচ্চ বংশ সম্ভূত উচ্চশিক্ষিত হিন্দুগণ ব্রাহ্মধর্ম গ্রহণ করতে থাকে। সমাজের এতগুলো যুবক ব্রাহ্ম হওয়াতে হিন্দুগণ ক্ষেপে ওঠে এবং বিজয়কৃষ্ণকে তার অনুগামীদের জব্দ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও বিফল হয়। ঢাকা শহরে বিজয়কৃষ্ণের সাফল্যের সংবাদ কলকাতায় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে কেশববাবুর নিকট পৌঁছালে তিনি যে পত্র বিজয়কৃষ্ণকে লিখেছিলেন তার কিয়দংশ এখানে উদ্ধৃত করা হলো। জয় জয় বিজয়ের জয়, তুমি যে পতাকা ধারণ করে রয়েছ তা এখান হতেই দেখছি। তোমার উৎসাহের তরঙ্গ এখানে এসে আমার মনকে অস্থির করে তুলেছে। তোমার হৃদয়ে ঈশ্বর যে জ্বলন্ত অগ্নি রেখেছেন তার দ্বারা তুমি যে ভ্রম ও কুসংস্কার একেবারে ভস্মীভূত করে ফেলবে তার আর আশ্চর্য কি। আবার বলি, জয় হোক, জয় হোক। গোস্বামী প্রভু ঢাকাকে কেন্দ্র করে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, শ্রীহট্ট, ময়মনসিংহ, জলপাইগুড়ি, দার্জিলিং প্রভৃতি পূর্ব ও উত্তরবঙ্গের সমস্ত জেলা ভ্রমণ করে ব্রাহ্মধর্ম প্রচার করেছিলেন। পূর্ববঙ্গে ব্রাহ্মধর্ম যা প্রচার হয়েছে তা প্রধানত বিজয়কৃষ্ণের জন্য। পশ্চিম বাংলার যেমন কেশবচন্দ্র, পূর্ব বাংলায় তেমন বিজয়কৃষ্ণ। প্রচার মাধ্যমে সভ্যতার সংজ্ঞাস্বরূপ তিনি বলেছেন, যা দ্বারা হৃদয়ে মন পবিত্র হয়, প্রশস্ত হয়, জনসমাজের পাপতাপ দূরীভূত হয়ে প্রকৃত উন্নতি সাধিত হয়, তাই প্রকৃত সভ্যতা। কারণ বিশেষ আচরণকে সভ্যতা বলে গণ্য করা যায় না, যেহেতু ভিন্ন ভিন্ন দেশে মানুষের রুচি বিভিন্ন। বরিশালে স্ত্রী স্বাধীনতায় উপদেশ স্বরূপ তিনি বলেন, ঈশ্বরের অধীন হওয়া, ধর্মের অধীন হওয়াই প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা অন্তরে, স্বাধীনতা বাইরে নেই। মন, জ্ঞান, ধর্মে সমুন্নত না হলে প্রকৃত স্বাধীনতা লাভ করা যায় না। অতএব স্ত্রী জাতিকে প্রথমে জ্ঞান, ধর্মে উন্নতি করতে হবে। প্রচার করলে তার শ্রান্তি, ক্লান্তি, অবসাদ, অনিদ্রা, অনাহার প্রভৃতির জ্ঞান থাকত না। প্রাণপণে ব্রহ্মজ্ঞান প্রচার ও জনসাধারণকে সুনীতি ও ভগবানের দিকে ফেরানোই তার জীবনের ব্রত ছিল। পূর্ব উত্তরবঙ্গ প্রধানত নদীমাতৃক। সর্বত্র ট্রেন, স্টিমার, উপযুক্ত রাস্তা পর্যন্ত ছিল না। পায়ে হেঁটে, নদী, খাল, খেয়া, নৌকার অভাবে সাঁতার কেটে পার হয়ে তিনি পথ অতিক্রম করতেন। বহু স্থানে হিংস্র জন্তুর সম্মুখীনও তাকে হতে হয়েছিল। বিরুদ্ধ মত অবলম্বীর দ্বারা শারীরিক নিগ্রহ যে তাকে হতে হয়েছে তার হিসেব নেই। এইরূপ দৈব শক্তি ও অধ্যাত্ম চেতনার বিকাশ জগতে খুব কমই দেখা যায়। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হবার পর প্রচার তহবিল তৈরি হওয়া পর্যন্ত বিজয়কৃষ্ণকে দুঃসহ আর্থিক ক্লেশ ভোগ করতে হয়েছিল। তিনি প্রচার মধ্যে চিকিৎসা কার্য করতেন, কিন্তু তা অর্থ উপার্জনের জন্য নয়, পরোপকারার্থে। রোগীদের সেবা ভগবানের সেবা বলে তিনি মনে করতেন। চিকিৎসা ব্যবসায় ধন, মান, যশ থাকলেও উপাসনার ব্যাঘাত হয় বলে তিনি তা পরিত্যাগ করেন।
বিজয়কৃষ্ণ ব্রহ্ম সমাজে খোলকর্তাল সহযোগে কীর্তনের প্রবর্তন করান। এই ব্যাপারে কেশববাবু বিজয়কৃষ্ণের এই মত সমর্থন করেছিলেন। বিজয়কৃষ্ণ বুঝেছিলেন যে জ্ঞান ও মুক্তির কথা শ্রুতি সুখকর ও আপাত মনোহার হলেও তাতে প্রাণ ভেজে না। এই জাতীয় সঙ্গীতের ফলে কিছু সংখ্যক ব্রাহ্ম এর বিরোধিতা করেন, কিন্তু পরবর্তীকালে তারাই তার উপকারিতা স্বীকার করে নেন। এটা যে ধ্যানাদি যোগাঙ্গের পরিপূরক এবং ঈশ্বর উপলব্ধির সহায়ক সে বিষয়ে কারোর কোনো সন্দেহ রইল না। শুষ্ক জ্ঞানীদের মধ্যে কীর্তন প্রচার এক অভাবনীয় ব্যাপার এবং এটা ব্রাহ্ম বিজয়কৃষ্ণের এক অন্যতম কীর্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সরলমতি শিশুদের জন্য বোধোদয় নামক একখানি পুস্তক লিখে প্রকাশ করেন। পুস্তকটিকে শিশুদের শিক্ষণীয় সবই ছিল না শুধু ঈশ্বর সম্বন্ধীয় কোনো কথা। বাল্যকাল হতেই যে শিশুদের মনে ঈশ্বরের ভাব মুদ্রিত করে দেওয়া উচিত, পুস্তকের এই ত্রুটি সম্বন্ধে এবং এর দরুন যে সাধারণের নিকট নিরীশ্বরবাদী হিসাবে প্রতিপন্ন হবে, এটা বলাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিজয়কৃষ্ণের নিকট সহস্রু নয়নে তার লেখার ওই ত্রুটি স্বীকার করে নেন এবং পুস্তকের পরবর্তী সংস্করণে এর ঈশ্বর সম্বন্ধে একটি প্রবন্ধ সংযোজন করেন। ভক্তগণ, শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর জীবনী এক জন্মে এক মুখে বলা সম্ভব নয়। গৌরানা ঠাকুর স্বয়ং বিজয়কৃষ্ণ গোস্বামী, উনি যখন নবদ্বীপে গেলেন এবং সিদ্ধ চৈতন্যদাস বাবাজির সম্মুখে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, বলুন বাবা, ভক্তি কিসে লাভ হয়? তখন সিদ্ধ বাবা বললেন, কি বললে বাবা, ভক্তি কিসে লাভ হয়? তুমি বললে ভক্তি কিসে লাভ হয়? এই বলতে বলতে সিদ্ধ বাবার টিকি ঊর্ধ্বে উঠে গেল, সর্বাঙ্গ পুলকিত হলো, তিনি ধ্যানস্থ হলেন। দীর্ঘ 2 ঘন্টা ধ্যানস্থ হওয়ার পরে যখন তার সংজ্ঞা এলো, তখন বললেন, বাবা, তুমি বললে ভক্তি কিসে লাভ হয়? তুমি এখন যেমনই থাকো, কিন্তু জানবে তোমার মধ্যে তিলক এবং মালা আমি দর্শন করেছি। হ্যাঁ, তুমি হলে ভক্তির ভাণ্ডার। তখন উনি বলেছিলেন, আমার অদ্বৈতের ভাণ্ডারে কি ভক্তির অভাব আছে? স্বয়ং অদ্বৈত প্রভু এসেছিলেন আমাদের গোসাইজি রূপে। তার অসাধারণ জীবনী আমরা আস্বাদন করছি। গোসাই প্রভুর জীবনের যে বিস্তার, তার জীবনের যে অতীন্দ্রিয় দিব্যাতিদিব্য লীলা, তা আমরা পাই কুলদানন্দ ব্রহ্মচারী অর্থাৎ গোসাইজির শিষ্য তার ডায়েরি লিখেছিলেন। গোসাইজির জীবনী লিখেছিলেন ডায়েরিতে। সেই ডায়েরি পরবর্তীকালে পুস্তক রূপে বেরিয়েছিল। হ্যাঁ, সেই গ্রন্থে আমরা পাই। মহাপুরুষের জীবনী যতটাই আমরা গ্রহণ করতে পারি ততটাই আমাদের ভাগ্য, ততটাই আমাদের দুর্দৈব নাশ হবে। আমরা আনন্দের পথের সন্ধান পাব, তাঁদের কৃপা যদি লাভ করতে পারি। এই আশা নিয়ে আজকে এখানেই শান্ত করছি বাণীকে। আপনারা ভালো থাকবেন। জয় জয় গোসাইজি, জয় আমার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।